নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন অমিতাভ সাহার মাটন স্যুপ। প্রথমেই বলে রাখি, এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, তাই টিম উপসংহারের আবেদন ছোটদের এই গল্পটি না শোনাই ভালো। এই গল্পটি আমরা নিয়েছি প্রতিলিপি থেকে। লেখক নিজের সম্পর্কে বলেছেন, মাথায় কোনো গল্পের প্লট এলে তৎক্ষণাৎ লিখে ফেলতে ভালোবাসি। কর্মসূত্রে সরকারি জলসম্পদ বিভাগে কর্মরত। এটি এমন একটি গল্প যেখানে একদিকে বন্ধুত্বের স্মৃতি ও আড্ডার স্বাদ, অন্যদিকে রহস্যময় মৃত্যুর অন্ধকারে ডুবে থাকা একটি ঘটনা, যেখানে হাসি ঠাট্টার মাঝেই ধীরে ধীরে খুলে যায় সন্দেহ, আতঙ্ক আর অজানা সত্যের পর্দা। আজকের গল্পের পাঠে ও গল্পের সূত্রধর আমি সায়ন। প্রধান চরিত্রে স্বাতী, সুধাকর, রাজেশ, ইন্সপেক্টর সমরবাবু ও গোয়েন্দা প্রতুল। শুনতে থাকুন মাটন স্যুপ। বছর চারেক আগে স্বাতীর সাথে সুধাকরের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই দুজনের আলাপ। স্বাতী যখন গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ারের ছাত্রী, তখন সুধাকর মাস্টার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। সুধাকর স্বাতীর ক্লাসমেট বা ইউনিভার্সিটির ইমিডিয়েট সিনিয়র ছিল না। দুজনের মধ্যে একাডেমিক্যালি 3 বছরের ফারাক। প্রেমের ক্ষেত্রে বয়সের এই সামান্য ব্যবধান কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং স্বাতী ভেবেছিল সুধাকর ওর থেকে বয়সে একটু বড় হলে ওকে অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে গাইড করতে পারবে। স্বাতীর সাথে সুধাকরের প্রথমবার দেখা হয় কলেজ ক্যান্টিনে। সুধাকর অল্পভাষী, একটু ইন্ট্রোভার্ট টাইপের, তবে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে ওর মধ্যে। সুধাকরের পার্সোনালিটি দেখে স্বাতী খুব ইমপ্রেসড হয়েছিল। ওর স্বল্প অথচ বুদ্ধিদীপ্ত কথার জাদুতে মুগ্ধ হয়েছিল স্বাতী। ওর কথা বলার ভঙ্গিতে এমন স্নিগ্ধতা ছিল যা স্বাতীকে মোহাবিষ্ট করেছিল। প্রথমবার দেখা হতেই সুধাকরকে মনে জায়গা দেয় স্বাতী। প্রতিদিন কোনো না কোনো বাহানায় সুধাকরের সাথে দেখা করার ছুতো খুঁজতে থাকে। ক্লাসের ফাঁকে সুযোগ পেলেই ক্যান্টিনে গিয়ে বসে থাকতো। কখন সুধাকর আসবে আর সেই সুযোগে ওর সাথে দেখা হবে। সুধাকর স্বাতীর চাউনি দেখে বুঝতে পেরেছিল স্বাতী ওকে পছন্দ করে। একদিন অভিভাবকের সুরে শাসন করে বলেছিল, এই মেয়ে, ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ক্যান্টিনে বসে থাকো কেন? স্বাতী অপ্রস্তুত হয়ে ঘাবড়ে গিয়ে বলেছিল, কই কই না তো। স্বাতীকে বিভাগে ফেলে সুধাকর খুব মজা পেয়ে হেসে ফেলেছিল। সুধাকরের মেকি শাসন বুঝতে পেরে স্বাতীর কি রাগ। পরে অবশ্য সুধাকর স্বাতীর মান ভাঙিয়েছিল। এভাবেই সুধাকরের প্রেমের বাঁধনে বাঁধা পড়ে স্বাতী। একসময় স্বাতীর প্রেমে সাড়া দিয়েছিল সুধাকরও, কিন্তু স্বাতীকে পেয়ে সুধাকরের মধ্যে প্রেমের বাঁধন হারা উচ্ছ্বাস ছিল না। খুব সহজে কিছু পেয়ে গেলে মনে হয় তার মর্যাদা থাকে না। আর প্রেমের বেশিরভাগ ক্ষেত্রে প্রপোজাল ছেলেদের দিক থেকেই আসে। বিয়ের আগে 2 বছর ওদের প্রেম পর্ব চলে। এরপর সুধাকরের বাড়ি থেকে প্রস্তাব এলে আর স্বাতীর বাবা মার আপত্তি না থাকায় বিয়ের পর্ব মিটে যায় তাড়াতাড়ি, যাকে বলে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। দারুণ মেধাবী ছাত্র সুধাকর। ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার্স পাশ করার পর ওই ইউনিভার্সিটিতেই পিএইচডি জয়েন করে। ওর সাবজেক্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি। রিসার্চের কাজ তো করতেই হয়, সেই সাথে রিসার্চ গাইড যখন ব্যস্ত থাকেন তখন কলেজের মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের ক্লাসও নিতে হয় সুধাকরকে। রিসার্চ এবং টিচিং দুটো কাজ নিয়েই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে সুধাকর। স্বাতীর সাথে আগের মতো দেখা হয় না। সুধাকর তখনও কোনো জব পায়নি, তবে
পিএইচডি চলাকালীন মাসে মাসে ভালোই স্কলারশিপ পায়। সুধাকরের ভাই বোন নেই, বাপ মায়ের একমাত্র সন্তান। খুব ছোট থাকতে ঠাকুরদা মারা যান। ও ছোট থেকেই ঠাম্মার খুব ন্যাওটা, যত আবদার ঠাম্মার কাছে। ঠাম্মা পরম স্নেহে আর আহ্লাদে আশকারায় বড় করেছিলেন সুধাকরকে। সুধাকরের কলেজে পড়ার সময় থেকেই ঠাম্মা বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন আর হাপিত্তাস করছিলেন নাত বউয়ের মুখ দেখার জন্য। তখন বিয়ের সঠিক সময় নয় জেনেও ঠাম্মার জেদাজেদিতে স্বাতীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সুধাকর। তাতে অবশ্য স্বাতীরও সায় ছিল। স্বাতীর বাড়ি থেকে আপত্তি না থাকায় তাড়াতাড়ি বিয়ের পর্ব মিটে গেল দুজনের। স্বাতীর তখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার, তখনও অনার্স কমপ্লিট হয়নি। সুধাকরকে বিয়ে করতে পেরে স্বাতী তো মহা খুশি। পড়াশোনা চুলোয় যাক, প্রিয় মানুষটাকে তো সারা জীবনের জন্য আপন করে পেয়েছে। ও সুধাকরকে বলল, আমি আর পড়াশোনা করব না, কোনো রকমের টার্ম এন্ডের পরীক্ষা দিয়েই শিক্ষা জীবনের ইতি টানব। সুধাকর মাস্টার মশাইয়ের মতো উপদেশ দিয়ে বলল, ফাজলামি নাকি? বিয়ে হয়ে গেছে বলে পড়াশোনা জলাঞ্জলি দিতে হবে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই তুমি ছাড় পাবে না বাছা, মাস্টার্স করতে হবে। কোনো অজুহাত চলবে না। যতদিন স্বাতীর পড়াশোনা শেষ না হয় ওরা ফ্যামিলি প্ল্যানিং করবে না ঠিক করেছিল। কি আর করা, বিয়ের পরেও স্বাতী ছাত্রী হয়েই রয়ে গেল। সুধাকরকে মন প্রাণ দিয়ে ভালোবেসে স্বামী হিসাবে পেতে চেয়েছিল স্বাতী। সেই আশা পূরণ হওয়ার আনন্দে সুধাকরের আদেশ মাথা পেতে নিল। কিন্তু সুধাকর রিসার্চের কাজে যতটা সিরিয়াস, সংসার সম্পর্কে ততটাই উদাসীন। বিয়ের আগে সেটা আন্দাজ করতে পারেনি স্বাতী। বিয়ের কিছুদিন পরেই লক্ষ্য করল সংসারের কোনো কিছুতেই সুধাকরের মন নেই। বিয়ের আগে ওকে খুশি করার জন্য যাও বা দু একটা প্রেম ভালোবাসার কথা বলতো, বিয়ের পরে সেই রোম্যান্স একেবারেই উবে গেল। ভীষণ কাঠখোট্টা গোছের হয়ে গেল সুধাকর। রিসার্চ নিয়ে ওর ব্যস্ততা যেন মাত্রা ছাড়া বেড়ে গেল। দিনের বেলা তো বটেই, রাতেও স্বামীর সান্নিধ্য পায় না স্বাতী। বিছানায় শুয়ে একা একা ছটফট করতে থাকে। রাতের অর্ধেকটা সময় স্বামীর অপেক্ষায় নির্ঘুম কাটায় স্বাতী। সুধাকর বাড়িতেই একটা ছোটখাটো কেমিস্ট্রি ল্যাব বানিয়ে ফেলেছিল, যেখানে ও রিসার্চ টপিকের জন্য বিভিন্ন কেমিক্যাল নিয়ে রিয়াকশন টেস্ট করত। শেষ রাতে সুধাকর যখন কাজ শেষ করে পাশে এসে ঘুমাতো, তখন স্বাতী গভীর ঘুমে, তাই টের পেত না স্বামীর উপস্থিতি। শেষ রাতে ঘুমাতো বলে সুধাকরের ঘুম ভাঙত দেরিতে। সকালে চা খেতে খেতেই বেলা 10টা। এরপর 11টা নাগাদ দুপুরের ভাত খেয়ে সুধাকর চলে যায় কলেজে। কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে যায়। ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে ঢুকে পড়ে ওর রিসার্চ রুমে। ওদের দোতলা বাড়ি, ফার্স্ট ফ্লোরে ওরা স্বামী স্ত্রী থাকে, আর গ্রাউন্ড ফ্লোরে থাকেন সুধাকরের বাবা মা ঠাম্মা। রান্না বান্না খাওয়া দাওয়া সবাই একসাথেই করে। বাড়িতে দুজন কাজের লোক থাকায় স্বাতীকে বিশেষ কিছু করতে হয় না। মাঝে মধ্যে একটু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে। দুপুরে খাবার পর স্বাতী চলে যায় দোতলায়, তারপর বিকেলটা ঘুমিয়ে কাটায়। মাঝে মধ্যে ক্লাস থাকলে ইউনিভার্সিটি যায়। সন্ধ্যার পর সুধাকর ল্যাবে ঢুকে ও রিসার্চের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যতক্ষণ সুধাকর ল্যাবে কাজ করে ততক্ষণ কেউ যেন ওকে ডিস্টার্ব না করে এমনই ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাই কেউ ওকে বিরক্ত করে না। শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গ না পেয়ে খুব বোরিং কাটে স্বাতীর। এরই মাঝে স্বাতীর অনার্স কমপ্লিট হয়ে যায়। এরপর মাস্টার্স ডিগ্রি জয়েন করে ঠিকই, কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওর কিছুতেই সময় কাটতে চায় না, খুবই নিঃসঙ্গ ফিল করে। শ্বশুরবাড়িতে আর কদিন এভাবে নীরস একঘেয়ে জীবনযাপন করতে হবে ভেবে হতাশও হয়ে পড়ে। একটা বাচ্চা থাকলে তবু তার সঙ্গে হুটোপুটি করে সারাদিন কাটিয়ে দেওয়া যায়,
সুধাকরের তো সেদিকেও খেয়াল নেই। বউ কিভাবে সারাদিন কাটায়। ও যে এতটা উদাসীন হবে বিয়ের আগে ভাবতে পারেনি সাথী। বউ কি চায় বোঝার চেষ্টা করে না সুধাকর। খুব কম সময়ে এমন হয় যখন সুধাকর নিজের থেকে ওর কাছে আসে আর দুজনের মধ্যে অন্তরঙ্গ আলাপচারিতা হয়। রাতে ঘুম আসতে চায় না সাথীর। বিয়ের আগে ভাবতো সুধাকর একটু লাজুক টাইপের, কিন্তু কথাবার্তা শুনে মনে হয়েছিল রোম্যান্টিক হবে হয়তো। কিন্তু বিয়ের পর বুঝতে পারে ওর রোম্যান্টিকতার লেশ মাত্র নেই। কতদিন সাথী শুয়ে শুয়ে কল্পনা করে সুধাকর চুপি চুপি বিছানায় এসে অর্ধঘুমন্ত অবস্থায় ওকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ওর ঠোঁট দুটো অবশ করে দিচ্ছে। তারপর পাতলা ফিনফিনে রাত্রিবাস আলগা করে কঠিন বাহুবন্ধনে আবদ্ধ করে ওকে চরম সুখ দিচ্ছে। কল্পনাতেই সুখের আবেশে ওর চোখ দিয়ে বেয়ে আসে 2 ফোঁটা জল। কিন্তু বাস্তবে এসব কিছুই হয় না। ওদের দাম্পত্য জীবন সুখের নয়, একথা ভেবে নিরাশ হয়ে পড়ে সাথী। সুধাকরের উদাসীনতায় মন মেজাজ খিঁচড়ে ওঠে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে বিয়ে করেছিল, দিনের পর দিন তার এহেন উদাসীনতায় তিতি বিরক্ত হয়ে সুধাকরের থেকে একেবারেই মেন্টালি অ্যালুফ হয়ে পড়ে। সুধাকরের প্রতি সাথীর অভিযোগের পাহাড় জমতে থাকে। দুজনের মধ্যে খিটমিট আরম্ভ হয়। একদিন সাথীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনুযোগের সুরে সুধাকরকে বলে, কেন তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে? আমি তো এমন জীবন চাইনি। তুমি তো দুদণ্ড আমার সাথে কথা পর্যন্ত বলো না। আমাদের মধ্যে কি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে তোমার মনে হয়? তুমি আমাকে ছেড়ে দাও। সুধাকর বলে, আমাকে কি কখনো বসে থাকতে দেখো যে গল্প করব? আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি তোমার আইডিয়া আছে? তুমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকলে তো পারো, শুধু তো ফাঁকিবাজি। পড়াশোনায় মন নেই তোমার। এখন আর আগের মতো খোঁজ গল্প করার সময় নেই আমার। আমি কি নিয়ে সময় কাটাবো বলতে পারো? তুমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। পিএইচডি কমপ্লিট হলে আমার চাপ অনেকটাই কমে যাবে। আমার গাইড আমার ডিপার্টমেন্টেই ফুল টাইম জবের ব্যবস্থা করে দেবেন বলেছেন। তখন আমি অনেকটাই ফ্রি হয়ে যাব, তোমাকে অনেক বেশি সময় দিতে পারবো। সামনে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। আর তুমি বিচ্ছেদের কথা ভাবছো? বিচ্ছেদের পর সমাজে না তুমি মুখ দেখাতে পারবে না আমি। এমন কথা মুখেও এনো না প্লিজ। সুধাকর সাথীকে আশ্বস্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সাথী জানত মানুষের স্বভাব এত সহজে বদলাবার নয়। পিএইচডি শেষ হলেও ওর ব্যস্ততা কোনো দিনই কমবে না। বাস্তবেও তাই হয়েছিল। পিএইচডি শেষ করে জব জয়েন করার পরেও সুধাকরের রুটিনে কোনো পরিবর্তন এলো না। সাথী একেবারে নিরাশ হয়ে পড়ে। সাথীর মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়। এরপর দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে থাকতে ওকে ডিপ্রেশন গ্রাস করতে থাকে। শহরের স্টেডিয়ামে রোজ বিকেলবেলা প্রাণায়ামের ক্লাস হয়। সাথী খোঁজ নিয়ে জানতে পারে ওখানে অনেকেই আসে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য। সাথী ভাবে ওখানে গেলে অনেক লোকের সাথে আলাপ পরিচয় হবে, তাদের সঙ্গে পরিচয় হলে গল্পগুজব করে মনটা অনেকটা হালকা লাগবে আর নিঃসঙ্গ ফিলিংসটাও কেটে যাবে। সেই মতো প্রাণায়ামের ক্লাস জয়েন করে। বিকেলবেলা বড় স্টেডিয়ামের হল ঘরে একসঙ্গে প্রায় 100 খানেক লোকের সাথে প্রাণায়ামের ক্লাস করে সাথীর খুব ভালো লাগে আর অনেকটা রিল্যাক্সও ফিল করে। একদিন প্রাণায়ামে ক্লাস করে বেরোনোর সময় কে যেন পেছন থেকে ওর নাম ধরে ডাকে। ফিরে দেখে ওর কলেজের ক্লাসমেট রাজেশ। রাজেশ স্টেডিয়ামের সংলগ্ন মাঠের চারপাশে ট্র্যাকস্যুট পরে জগিং করছিল। সাথীর কলেজের ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে যায়। রাজেশ হাবে ভাবে সাথীকে অনেকবার ইঙ্গিত দিয়েছিল ও সাথীকে পছন্দ করে, কিন্তু সাথী তখন সুধাকরের প্রেমে হাবুডুবু খাচ্ছিল।
তাই রাজেশকে ফ্রেন্ড জোনেই রেখে দিয়েছিল। এখন রাজেশকে দেখে সেসব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। রাজেশ খুব আগ্রহ নিয়ে সাথীর খোঁজ খবর নেয়। সুধাকরের সাথে যে সাথীর বিয়ে হয়েছিল সে খবর ও জানত, তাই সুধাকরের কথাও জিজ্ঞেস করে। সাথী জিজ্ঞাসা করে, তুই কি করছিস এখন? রাজেশ বলে, বাবা মারা যাওয়ার পর বাবারই ব্যবসা সামলাচ্ছি। বিয়ের সাথে করেছিস? না, সেরকম মনের মতো আর পেলাম কই। বলে একটা অদ্ভুত চাউনি দেয় সাথীর দিকে। সাথী ওর ইঙ্গিত বুঝতে পারে। এরপর থেকে স্টেডিয়ামে প্রায়ই সাথীর সাথে রাজেশের দেখা হয়, আর দুজনের মধ্যে হাসি ঠাট্টা চলে। প্রাণায়ামের ক্লাস শেষে দুজনে অনেক সময় রেস্টুরেন্টেও যায়। কলেজ লাইফে রাজেশ এতটা অ্যাট্রাকটিভ ছিল না। রাজেশ রোজ জগিং করে, জিম করে বেশ সুঠাম ফিজিক তৈরি করেছে, যা দেখে যে কোনো মেয়েই ফিদা হয়ে যাবে। সেই সঙ্গে ওর সেন্স অফ হিউমার। রাজেশের সঙ্গে হাসি ঠাট্টা করে সাথী মনের মধ্যে জমে থাকা হতাশা, নিঃসঙ্গতা ভুলে যায়। সুধাকরের মধ্যে যে স্বপ্নের পুরুষকে খুঁজে পেতে চেয়েছিল সাথী, তা খুঁজে পায় রাজেশের মধ্যে। রাত 12টা। সাথী অ্যাম্বুলেন্সে করে এক অ্যাসিড ভিকটিমকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছলো। অ্যাডমিট করার সময় বলল, এক দুষ্কৃতী ওর স্বামী সুধাকরের মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়েছে। সুধাকরের মুখ অ্যাসিডে জ্বলে পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার সাথে সাথে নার্সরা বালতি ভরে জল এনে সুধাকরের মুখে মগ দিয়ে ক্রমাগত জল ঢাললেন। এরপর বেডে শুইয়ে দিলে কাটা মুরগির মতো অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো সুধাকর। সাথে নীরব দর্শকের মতো চেয়ে রইল যন্ত্রণা কাতর স্বামীর দিকে। ডাক্তারবাবু সাথীকে বললেন, অ্যাসিডের ঝাপটা লেগে ওনার মুখের অনেকটাই অংশ পুড়ে গিয়েছে, কিন্তু ওনার এই হাল করলো কে? অ্যাসিড অ্যাটাক তো একটা সিরিয়াস ক্রাইম। আইপিসিতে যাবজ্জীবন কারাদণ্ডের প্রভিশন আছে। পুলিশ কেস হবে। অফিসার এসে কেস রেজিস্টার করবেন আর আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করবেন। ওনাকে একটু সহযোগিতা করবেন দয়া করে। বলে ডাক্তারবাবু চলে গেলেন। পরদিন সকাল সকাল পুলিশ ইন্সপেক্টর সমরবাবু এলেন। সাথী কেঁদে যাচ্ছিল। উনি সাথীকে জিজ্ঞাসা করলেন, আপনি শান্ত হন দয়া করে। আপনার স্বামীর মুখে যিনি অ্যাসিড ছুঁড়েছেন তাকে কি আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, যেই মুহূর্তে ওনার মুখে অ্যাসিড ছোঁড়া হয় সেই মুহূর্তে ঘটনাটি কি আপনি চাক্ষুষ দেখেছেন? একেবারে চাক্ষুষ নয়, তবে সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। তাই সেই যে ছুঁড়েছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। পুরো ঘটনাটা আদ্যপ্রান্ত বলুন তো। সাথী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, গতকাল রাতে আমিও সুধাকর বাড়িতেই ছিলাম। 9টা নাগাদ আমরা ডিনার করে নিলাম। সুধাকর ল্যাবে চলে গেল রিসার্চের কাজ করতে, আর আমি শোবার ঘরে টিভি দেখছিলাম। কিছুক্ষণ বাদে রাজেশ এলো। রাজেশ? রাজেশ কে? আমার কলেজের ক্লাসমেট। আচ্ছা। ওর সঙ্গে বন্ধুর মতো মিশতাম, কিন্তু ও যে আমার এত বড় সর্বনাশ করবে আমি ভাবতে পারিনি। আচ্ছা, খুলে বলুন ব্যাপারটা। রাজেশ এই প্রথম আমাদের বাড়িতে এসেছে এমনটা নয়, এর আগেও এসেছে, কিন্তু এত রাতে আগে কখনো আসেনি। আমার বর যতক্ষণ বাড়ি থাকে ল্যাবে মুখ গুঁজে পড়ে থাকে। গতকাল শ্বশুর শাশুড়ি বাড়ি ছিলেন না, বাড়ি ফাঁকা। রাজেশ আমার সাথে গল্প গুজব করছিল। ভদ্রতার খাতিরে আমি বলতে গেলাম রাতের খাবার খেয়ে যেতে। সে রাজি হলো। আমি রান্নাঘরে খাবার আনতে গেলে ও আমার পিছু পিছু এলো। ওর ভাবগতিক ভালো ঠেপছিল না, আমার কাছে ঘেঁষার চেষ্টা করছিল। তারপর হঠাৎই বলে বসলো, তুই তো জানিস কলেজ লাইফ থেকে আমার তোকে খুব পছন্দ।
তোকে তোকে আমি আপন করে পেতে চাই। আমি বিরক্ত হয়ে বললাম, তোর কি মাথা ঠিক আছে? দুদিন ভালো করে কথা বলেছি কি তুই মনে করিস এত দূরে গিয়েছিস? আমার বর নিফাট ভদ্রলোক, তুই আশা করলি কি করে আমি তাকে ধোকা দেব? তুই এখানে আর আসিস না। তারপর ও আমার কথায় কান দিল না। আমার আরো কাছে চলে এসে আমাকে ছড়িয়ে ধরে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইলো। অনেক চেষ্টাতেও ওর হাত থেকে আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। চিৎকার করলাম, আমার চিৎকার সুধাকরের ল্যাবের ভিতর পর্যন্ত পৌঁছবে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। এই পালাচ্ছিস কেন? আমি তো বলছি আমি তোকে চাই, আমি তোকে চাই, আমার তোকেই লাগবে। ঈশ্বরের কৃপা, সুধাকর সেই সময় ল্যাব থেকে বেরিয়ে এলো। শয়তান রাজেশ আমার সাথে জানোয়ার, জবরদস্তি করছে দেখে ছেড়ে দাও বলছি, ওর ছেড়ে মাথায় দে আগে। রক্ত উঠে গেল। রাজেশকে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে সমানে লাঠি আর ঘুষি মারতে আরম্ভ করলো। এইবার দেখ করে কি করি, দেখ। বিয়ের এত বছরে সুধাকরকে কোনোদিন এভাবে রাখতে দেখিনি। ও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাজেশকে মেরেই যাচ্ছিল। দেখ তো, রাজেশ দেখ। কোনো ক্রমে পালিয়ে বাঁচার সুযোগ খুঁজছিল। এক ফাঁকে মেঝে থেকে উঠে পরিমরি করে পালাতে গিয়ে ভুল করে বেরোবার দরজা ভেবে সুধাকরের ল্যাবে ঢুকে পড়লো। সুধাকরের পিছু পিছু তাড়া করে ল্যাবে গিয়ে ঢুকলো। কোথায় পাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। আমার তো পুরো হতভম্ব অবস্থা। ভয়ে ল্যাবে ঢোকার সাহস হয়নি, বাইরে দাঁড়িয়েছিলাম। মিনিট খানেকও হয়নি সুধাকরের প্রাণান্তকর চিৎকার, সেই সঙ্গে রাজেশ ছুটে বেরিয়ে গেল ল্যাব থেকে। তারপর ঊর্ধ্বশ্বাসে বাড়ি থেকে পালিয়ে চলে গেল। আর আমি ল্যাবের ভেতর গিয়ে দেখি সুধাকর দু হাত দিয়ে মুখ ঢেকে অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে। পাশেই একটা কাচের জার পড়েছিল, দেখি অ্যাসিডের জার। বুঝতে আর বাকি রইল না। রাজেশ সুধাকরের হাত থেকে প্রাণে বাঁচতে সুধাকরের মুখে অ্যাসিড ছুড়ে দিয়ে পালিয়েছে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে ফোন করে যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে হাসপাতালে নিয়ে এলাম, কিন্তু ততক্ষণে ওর মুখের অনেকটাই অ্যাসিডে পুড়ে গেছে। বলে কান্নায় ভেঙে পড়ল সাথী। ইন্সপেক্টর সমরবাবু সাথীর বয়ান রেকর্ড করলেন। সাথীর সাথে ওর বাড়ি গিয়ে সাথীর শোবার ঘর, সুধাকরের ল্যাব সব ঘুরে দেখলেন এবং সাথীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলো। রাজেশের খোঁজে পুলিশে অনুসন্ধান শুরু হলো। সমরবাবু পুলিশ কনস্টেবলদের নিয়ে রাজেশের বাড়ি গেলেন। রাজেশের বাবা নেই। শহরের প্রাণকেন্দ্রে ওর হার্ডওয়্যারের দোকান, পেছনে বাড়ি। বাড়িতে বৃদ্ধা মা ছিলেন। সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের সন্তান রাজেশ। বাড়িতে ভক্তিভাব প্রবল। রাধাকৃষ্ণের মন্দির বিদ্যমান। শ্রদ্ধালঘুদের আনাগোনা সতত। রাজেশের মা একটি প্রতিবন্ধী শিশুকে ভোগের প্রসাদ দিচ্ছিলেন। সমরবাবু নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কোথায়? মা উৎকণ্ঠার সাথে উত্তর দিলেন, গতকাল সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। খোঁজ খবর কিছু করেননি? কাল রাত থেকে ফোন সুইচ অফ। কোথায় গিয়ে থাকতে পারে বলে মনে হয়? কিছু তো বলে যায়নি। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাদের কাছে ওর যাওয়া আসা আছে? আত্মীয় স্বজন তেমন কেউ নেই, আর বন্ধু বান্ধব বলতেই পাড়ায় কিছু ছেলে ছোকরা। আচ্ছা, ও কি কোনো অন্যায় কি করেছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? কি করেছে সেটা তদন্ত সাপেক্ষ। জিজ্ঞাসাবাদ করার জন্যই ওকে খুঁজছি। পুলিশ পাড়ার বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করেও রাজেশের খোঁজ পেল না। গত এক সপ্তাহের মধ্যে রাজেশ কোনো বন্ধুবান্ধবদের সাথে দেখাই করেনি। তবে পুলিশি অনুসন্ধান জারি রইল। 2-3 দিন পরে সাথীদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে একটি মৃতদেহের খোঁজ পাওয়া গেল। থানায় গত কয়েক সপ্তাহের মধ্যে কোনো মিসিং ডায়েরি হয়নি। তাই পুলিশ অফিসার সমরবাবুর সন্দেহ হলো রাজেশের সাথে মৃতদেহের কোনো যোগসাজশ থাকতে পারে। জঙ্গলে যারা কাঠ সংগ্রহ করতে আসে তারাই প্রথম দুর্গন্ধ পেয়ে মৃতদেহ আবিষ্কার করে। দেখে মনে হচ্ছিল 2-3 দিন আগের ডেড বডি, কারণ ডেড বডি অনেকটাই ডিকম্পোজ হতে শুরু করেছিল। আর একটা ব্যাপার লক্ষণীয় হলো
মৃতদেহের মুখ দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না, কারণ কেউ সুকৌশলে মৃতদেহের মুখমণ্ডলটি ভারী পাথর জাতীয় কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দিয়েছিল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়ার আগে ইন্সপেক্টর সমরবাবু স্বাতী ও রাজেশের মাকে দেখানোর জন্য ডেকে পাঠালেন। রাজেশের মা দূর থেকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন, কারণ মৃতদেহের পরনে যে পোশাক ছিল সেই পোশাক পরেই রাজেশ শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। রাজেশ কি আত্মহত্যা করেছিল না রাজেশকে কেউ খুন করেছে সেটা নিয়ে ধন্দ রয়ে গেল। এদিকে হাসপাতালে সুধাকরের ট্রিটমেন্ট চলছিল। ডাক্তারবাবু স্বাতীকে বললেন, ওকে সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। 3 মাস প্রায় লেগে যাবে। যেহেতু ওর মুখের চামড়াটা অনেকটাই পুড়ে গিয়েছে, তাই ওর মুখের আগের আদলটা ফিরিয়ে আনতে গেলে প্লাস্টিক সার্জারি করতে হবে। দুর্ঘটনার সময় সুধাকরের বাবা মা বাড়িতে ছিলেন না, উত্তরপ্রদেশে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর শুনে ওনারা তড়িঘড়ি ট্রেনের টিকিট কেটে ফিরে এসে হাসপাতালে গিয়ে পৌঁছলেন। সুধাকরের চেহারা পুরোপুরি পট্টি দিয়ে ঢাকা হয়েছিল। সুধাকরের ওই অবস্থা দেখে বাবা মা অনেক কান্নাকাটি করলেন। অনেকদিন চিকিৎসার পর সুধাকরের শারীরিক অবস্থার উন্নতি হতে লাগলো। ওর কথাবার্তা তখনও পরিষ্কার হয়নি, আধো আধো ভাষা ভাষা। ডাক্তারবাবু বললেন, ওর মুখের ওপর থেকে পট্টি সরিয়ে দেওয়া হবে, তারপর সুধাকরের আগের চেহারা ফিরিয়ে আনার জন্য প্লাস্টিক সার্জারিটা করতে হবে। সুধাকর তখন হালকা স্যুপ বা লিকুইড জাতীয় খাবার খেত। সুধাকরের মা ওর জন্য বাড়িতে খাবার রান্না করে হাসপাতালে নিয়ে আসতেন। একদিন উনি সুধাকরের পছন্দের মাটন স্যুপ বানিয়ে এনে খেতে দিলেন। মায়ের হাতের মাটন স্যুপ সুধাকরের ভীষণ পছন্দ ছিল, কিন্তু সেদিন বারংবার বলা সত্ত্বেও ও মাটন স্যুপ খেতে চাইল না। জিজ্ঞেস করলেন, কেন বাবা, তোর কি কোনো অস্বস্তি হচ্ছে? পেটের সমস্যা? সুধাকর কিছুই বলল না, শুধু মাথা নেড়ে না বোঝালো। পেটের সমস্যা হবার কথা নয়, কারণ ডাক্তারের পরামর্শের বাইরে ওর অন্য খাওয়া দাওয়া সম্পূর্ণ বারণ। মা খুব আশ্চর্য হলেন, কেননা মাটন স্যুপ সুধাকরের ভীষণ প্রিয় ছিল, আর ও প্রায়শই মায়ের কাছে মাটন স্যুপ খাওয়ার জন্য আবদার করত। মা কারণ জানতে চাইলে এড়িয়ে গিয়ে উঠে বাথরুমে চলে গেল। ওর হাঁটা চলার ধরন মায়ের কাছে একটু অন্যরকম ঠেকল। ওনার সন্দেহ হওয়ায় উনি ইন্সপেক্টর সমরবাবুকে ইনফর্ম করলেন। সমরবাবু রাজেশের ফরেন্সিক টেস্টের রিপোর্ট সংগ্রহ করলেন। ফরেন্সিক অটোপসি রিপোর্টে রাজেশের মৃত্যুর কারণ লেখা ছিল। কোনো কেমিক্যালি প্রসেস টক্সিনের প্রয়োগে রাজেশের মৃত্যু হয়। এখানেই রহস্যের সূত্রপাত। সমরবাবু সমগ্র ব্যাপারটি নিয়ে ওনার গোয়েন্দা বন্ধু প্রতুল ভদ্রের শরণাপন্ন হলেন। চায়ের টেবিলে সিগারের সহযোগে আড্ডার ছলে গোটা ব্যাপারটি জেনে নিলেন প্রতুল। তারপর বিশ্লেষণ করতে বসলেন। উনি বললেন, সাথীদেবীর কথা অনুযায়ী রাজেশ সেদিন সুধাকরের ওপর অ্যাসিড অ্যাটাক করে সাথীদের বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর ধরে নিলাম রাজেশ এই ঘৃণ্য অপরাধের সাজার কথা ভেবে ভীষণ ভয় পেয়ে যায়, আর এই অপরাধের শাস্তি স্বরূপ সারা জীবন জেলে পচে মরতে হবে সেই আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যা করে। কিন্তু তাহলে তো নর্মালি যেসব বিষ বাজারে সহজলভ্য তাই খেয়ে আত্মহত্যা করতে পারত। বিভিন্ন কেমিক্যাল প্রসেসিং করে বিষ বানিয়ে আত্মহত্যা করত কি? রিপোর্ট থেকে জানা যায় যে বিষ ল্যাবে বানানো হয়েছিল। প্রতুলের মাথায় ক্লিক করলো যে সুধাকরের এই ল্যাবের কথাটা। এই বিষ সুধাকরের কেমিস্ট্রি ল্যাব থেকেই বানানো হতে পারে। সুধাকর যেহেতু কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছিলেন, তাই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সেই টনিক বানানোর ফর্মুলা সুধাকরের জানা থাকতেই পারে। তাহলে কি সুধাকর রাজেশকে বিষ খাইয়ে হত্যা করেছে?
সাথী কি তাহলে মিথ্যে বয়ান দিয়েছিল? কিন্তু সুধাকর তো নিজেই অ্যাসিড আক্রান্ত। ও রাজেশকে বেশ খাওয়ালোটা কখন? যদি এমন হয়, সাথী ও রাজেশের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আর সুধাকর তা কোনোভাবে জানতে পেরে রাজেশকে হত্যা করার জন্য আগে থেকে ল্যাবে রাসায়নিকভাবে টনিকটা বানিয়ে রেখে দিয়েছিল। সেদিন রাজেশ ওদের বাড়ি এলে সুধাকর রাজেশের খাবারে বা পানীয়তে বিষ মিশিয়ে ওকে হত্যা করলো। যদিও সুধাকর বিষ মেশালো আর সাথে জানতে পারলো না, ব্যাপারটা একটু অ্যাবসার্ড। ধরা যাক সুধাকর সাথীর অজান্তেই রাজেশের খাবারে বিষ মিশিয়েছিল, আর রাজেশের মৃত্যুর পর সে কথা জানতে পেরে প্রেমিকের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হিট অফ দ্য মোমেন্ট সাথে সুধাকরের মুখে অ্যাসিড ছুঁড়ে দিল। কিছুক্ষণ পর কৃতকর্মের জন্য অনুশোচনা হলে সুধাকরকে হাসপাতালে নিয়ে এলো আর দোষ দিল রাজেশের ওপরে। কারণ রাজেশ তো মৃত, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ একেবারেই নেই। তাই যদি হয়ে থাকে তাহলে রাজেশের লাশ দূরে জঙ্গলে পৌঁছলো কিভাবে? একা একজন মহিলার পক্ষে রাজেশের মতন একজন বডি বিল্ডার ছেলের লাশ সবার করা অত সহজ হবে না। কারোর হেল্প কিন্তু অবশ্যই লাগবে, কিন্তু সুধাকর তো নিজেই অ্যাসিড আক্রান্ত। ও সাথীকে লাশ ঠিকানা লাগাতে হেল্প করবে এটা কিভাবে? এ প্রশ্নের উত্তর নেই, কারণ সাথীর বয়ান অনুযায়ী অ্যাসিড অ্যাটাকের পরপরই সাথী তো সুধাকরকে নিয়ে এসেছিল হাসপাতালে। বাড়িতে ওরা তিনজন ছাড়া সেদিন আর কেউ ছিল না। ব্যাপারটা বেশ গোলমেলে। সিগারেটে লম্বা শুকটান দিয়ে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে ভাবতে যেন অন্য জগতে চলে গেলেন প্রতুল। সে সময়ই সুধাকরের মায়ের করা অভিযোগটির কথা মনে পড়ল ইন্সপেক্টর সমরবাবুর। উনি কথাটি পারলেন প্রতুলের কাছে, যে সুধাকর এতদিন পরম পরিতোষে মায়ের হাতের মাটন স্যুপ খেত, সে সেদিন মাটন স্যুপ খেতে অস্বীকার করেছিল। এই রহস্যের উন্মোচনের কথা ভাবতে ভাবতে প্রতুলবাবুর মাথায় গোয়েন্দা গল্পের মতো একটি সম্ভাবনার ছক তৈরি হলো। উনি আর দেরি করলেন না। মনে জেগে ওঠা রহস্যোদ্ঘাটনের সম্ভাবনার পুষ্টিকরণের জন্য সমরবাবুর সাথে রাজেশের বাড়ি গেলেন। এরপর গোয়েন্দাবাবু অনেকটাই নিশ্চিত হয়ে গেলেন রহস্যভেদ করতে সক্ষম হয়েছেন। ইন্সপেক্টর সমরবাবু, গোয়েন্দা প্রতুল আর পুলিশ কনস্টেবলদের নিয়ে হাজির হলেন সাথীর বাড়িতে। রাগত দৃষ্টিতে সাথীর দিকে তাকিয়ে বললেন, খুব চালাকি করেছিলেন, কিন্তু আপনার প্ল্যান আমি সাকসেস হতে দেব না। এবার ভালো ভালো বলবেন দুর্ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, নাকি আমাদের কঠিন পন্থা অবলম্বন করতে হবে? সাথী কোনো পেশাগত ক্রিমিনাল ছিল না, আর সমরবাবুর আত্মবিশ্বাস থেকে বুঝতে পেরেছিল উনি পুরো ঘটনাটি আন্দাজ করে ফেলেছেন। তাই নিজের দোষ স্বীকার করে পুলিশের কাছে সারেন্ডার করে আসল কাহিনীটা শোনালো। কাহিনী নিম্নরূপ। বিয়ের পর থেকেই সাথী আর সুধাকরের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। সাথীর সঙ্গে রাজেশের যখন স্টেডিয়ামে দেখা হলো, তখন রাজেশের গুড ফিজিক, সেন্স অফ হিউমার, কেয়ারিং অ্যাটিটিউড সাথীর খুব পছন্দ হয়। ধীরে ধীরে ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হতে থাকে। আর সাথী যেহেতু সুধাকরের থেকে একেবারেই মেন্টালি অ্যালুজ ছিল, তাই রাজেশ খুব সহজেই সাথীর বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিল। সাথী রাজেশের মধ্যেই ওর স্বপ্নের পুরুষকে খুঁজে পেয়েছিল, আর দুজনে দুজনের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত। একটা সময় এমন হলো যে সাথী রাজেশকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো, কিন্তু তার জন্য সবচেয়ে বড় বাধা হলো সমাজ ও আইনি ব্যবস্থা। সুধাকর সাথীকে ডিভোর্স দিতে চায়নি নিজের সামাজিক ইমেজে যদি কালিমা লেগে যায় সেই ভয়ে। আর সুধাকরের সাথে বিচ্ছেদ না হলে সাথীর অন্য পুরুষের সাথে সংসার পাতা সম্ভব নয়। সাথী ও রাজেশ দুজনেই দীর্ঘদিন ধরে ভাবছিল কিভাবে ওদের এই সম্পর্কটাকে সামাজিক রূপ দেওয়া যায়। একদিন ওরা হোটেলের কামরায় একান্তে মনোরম মুহূর্ত উপভোগ করছিল। টিভিতে একটি তামিল সিনেমা চলছিল। সিনেমা দেখতে দেখতে সাথীর মাথায় প্ল্যান এলো
সুধাকরকে যদি ওদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় আর ওর জায়গা যদি রাজেশকে দিয়ে দেওয়া যায়, তাহলে সমাজে ও আইনের চোখে ধুলো দেওয়া যাবে। সেই মতো সাথী প্ল্যান শুরু করে দিল। প্ল্যান মাফিক দুর্ঘটনার দিন সুধাকর যখন কলেজে চলে গিয়েছিল, সাথী আর রাজেশ মিলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সুধাকরের ল্যাবে কিছু কেমিক্যালের মিশ্রণে ভয়ানক টক্সিন তৈরি করে ফেলল। আর দুর্ঘটনার দিন রাতে সুধাকরের খাবারে মিশিয়ে দিল। বিষ মেশানো খাবার খেয়েই সুধাকরের মৃত্যু হয়। বিষ প্রয়োগে হত্যা করার পর ওরা সুধাকরের লাশ বাড়ি থেকে দূরে জঙ্গলে গিয়ে ভারী পাথর দিয়ে লাশের মুখে আঘাত করে মুখ থেঁতলে দিয়েছিল, আর লাশের দেহে রাজেশের পোশাক পরিয়ে দিয়েছিল। তারপর গাছপালার আড়ালে মৃতদেহ লুকিয়ে রেখেছিল। এরপর বাড়ি ফিরে প্ল্যানের দ্বিতীয় ভাগের বাস্তব রূপ দিল সাথী। রাজেশকে সুধাকরের জায়গা দেওয়ার জন্য রাজেশের মুখের মোটামুটি 50% অংশই অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সাথী, যাতে করে রাজেশের মুখের প্লাস্টিক সার্জারি করে সুধাকরের চেহারার আদল দেওয়া যায়। এইভাবে সাথী আর রাজেশ সারা জীবন একসাথে থাকতে পারবে, আর কারো কোনো সন্দেহ হবে না। মুখে অ্যাসিড ঢালার আগে রাজেশ ভয়ে কুঁকড়ে গিয়েছিল চেহারার পরিণতির কথা ভেবে, কিন্তু প্ল্যান সফল করার জন্য সাথী অত্যন্ত নির্দয় হয়ে রাজেশের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিল। এরপর রাজেশকে হাসপাতালে ভর্তি করার সময় রাজেশের নাম সুধাকর লিখিয়েছিল। রাজেশ মোটামুটি সুস্থ হয়ে উঠলে ডাক্তারবাবুকে সুধাকরের ছবি দেখিয়ে রাজেশের মুখের প্লাস্টিক সার্জারি করার পরিকল্পনা ছিল। এতে করে পুরোপুরি না হলেও ডাক্তারবাবু রাজেশকে অনেকটাই সুধাকরের মতো দেখতে বানিয়ে দিতেন, আর কারো কোনো সন্দেহ হতো না। কিন্তু যেহেতু রাজেশ সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাই সুধাকরের মা মাটন স্যুপ নিয়ে এলেও খেতে চায়নি। সাথী যে মিথ্যে বয়ান দিয়েছিল তা অটোপসি রিপোর্ট দেখেই বুঝতে পেরেছিলেন গোয়েন্দা প্রতুল। তার উপর সুধাকরের মায়ের অভিযোগের কথা শুনে খটকা লাগায় রাজেশের বাড়ি গিয়ে ওদের পুরো ফ্যামিলি যে শাকাহারী সেই ব্যাপারে নিশ্চিত হয়ে 2-2 4 মিলিয়েছিলেন। সামান্য মাটন স্যুপ নিয়ে ওই খটকাই ওনাকে রহস্যভেদের পথে অনেকটাই আগিয়ে দিয়েছিল। এই সামান্য ঘটনা থেকে সন্দেহ হওয়ায় গোয়েন্দা প্রতুলবাবু একটুখানি গোয়েন্দাগিরি করে এই মার্ডার মিস্ট্রির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছিলেন। এরপর সুধাকরের খুনের শাস্তি স্বরূপ সাথী আর রাজেশের দুজনেরই স্থান হল শ্রীঘরে। আপনারা শুনছিলেন মাটন স্যুপ। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের পাঠে ও গল্পের সূত্রধার আমি সায়ন। রাজেশের চরিত্রে অঙ্কুর, সুধাকর স্বর্ণাঙ্গ, রাজেশের মা অনুষ্ণা, গোয়েন্দা প্রতুল প্রীতম, ইন্সপেক্টর সমরবাবু সায়ন, ডাক্তারবাবু শিবজ্যোতি, সুধাকরের মা দেবারতী, সাথী পিয়ালি, শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত সায়ন, পোস্টার ডিজাইন এবং অ্যানিমেশন সায়ন, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র নির্দেশনায় সায়ন। খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।